বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের সকল ধর্মের দর্শকদেরকে আয়ন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইতালি থেকে আপনাদের এই সাদর সম্ভাষণ। খ্রিস্টীয় 2021 সালে প্রারম্ভিক পর্যায়ে আপনাদের সামনে চ্যানেল আইকনের পক্ষ থেকে এই একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের তৈরি করেছে। বিশেষ যারা ইতালিতে বসবাস করেন তাদের ইমিগ্রেশন আইন ও এর বিভিন্ন বিভাগ কিছু কথা বলার জন্য অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আইএন চ্যানেল নিয়ে আসবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ইতালীয় সময় বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত এবং লন্ডন সময় 2টা থেকে 3টা পর্যন্ত। এর আগের একটি পর্বে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম সংক্ষিপ্ত আকারে একটি আলোচনা করার সূত্রপাত ঘটিয়েছিলাম আমরা চ্যানেলের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় আমি আবার আজকে আপনাদের সামনে রয়েছি। দর্শক, যেমনটি আপনারা এর আগের পর্বে দেখেছিলেন যে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সুপরিচিত একজন আইনজীবী, যিনি ইতালীয় আইনজীবী এবং যিনি রোমে দীর্ঘদিন যাবৎ ওনার আইন পেশার সাথে নিয়োজিত। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সামনে। কিছুটা দেরি হয়েছে, এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে আজকে আমরা অযাচিত ভাবেই কিছু যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হচ্ছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ইতালিতে আসতে আগ্রহী, বিভিন্ন কারণে আসতে হয়, তাদের ইতালিতে আসার কি কি প্রক্রিয়া রয়েছে এবং কি ধরনের শর্তসমূহ পূরণ সাপেক্ষে তারা ইতালিতে আসতে পারেন। এই প্রসঙ্গে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি অ্যাডভোকেট আন্তোনিও ইয়োৎসোকে প্রশ্ন করেছিলাম। তো আসুন আমরা জেনে নেই তার কাছ থেকে আবারও সেই বিষয়টি। আমি মাঝে মাঝে তার কথাগুলোকে তর্জমা করে বলার এবং বোঝানোর চেষ্টা করব, যেহেতু অনেকেই দর্শক থাকতে পারেন যাদের ইতালীয় ভাষা সম্পর্কে ধারণাটা একটু কম। সুতরাং চিন্তিত হওয়ার কিছু নেই, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার। Avvocato, ecco, ci siamo ritornati nuovamente, anche se oggi sfortunatamente stiamo affrontando un po' di problemi a livello tecnico. Comunque stavamo parlando che le procedure riguardo per un cittadino del Bangladesh che intende di venire in Italia, quali sono le motivi con la quale uno potrebbe venire in Italia? I motivi per cui un cittadino del Bangladesh possa avere il desiderio di venire in Italia possono essere molteplici. Ovviamente si va dai motivi di lavoro, subordinato, autonomo o stagionale, ai motivi familiari, fino alle motivazioni solitamente da un punto di vista numerico meno frequenti, la residenza elettiva, anche un visto turistico o per cure mediche. যেমনটি আপনারা শুনলেন যে আমরা আলোচনার সাথে একটু ধীরে আমরা যাব, এই কারণে যে প্রত্যেকটি আলোচনাকে বিশদভাবে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। যেহেতু অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চলবে, সেহেতু আমরা বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব বিষয়গুলোকে। এইমাত্র আমাদের অতিথি যে কথাটি বললেন যে বাংলাদেশ থেকে ইতালিতে আসার যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কাজের উদ্দেশ্যে আসা, যেটাকে আপনারা শুনেছেন যে lavoro subordinato তিনি বলেছেন। Avvocato, quindi il lavoro subordinato può essere anche per motivo stagionale e non stagionale, giusto? Assolutamente sì. যেমনটা আমি এইমাত্র প্রশ্ন করেছিলাম যে যারা কাজের উদ্দেশ্যে ইতালিতে আসতে চান, এখানেও দুটি বিশেষ ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে মৌসুমী কাজের জন্য যারা আসেন, আর একটি হচ্ছে সব সময়কার জন্য যারা আসতে পারেন।
এর বাইরেও যেটা আমরা শুনলাম এইমাত্র, সেটা রয়েছে যে পরিবারের সাথে যারা একত্রীকরণের যে প্রক্রিয়া, অর্থাৎ ফ্যামিলি রিইউনিয়ন অথবা রিকনজিউমেন্টো ফ্যামিলিয়ারি ইটালিয়ান ভাষায় বলা হয়ে থাকে, এইভাবেও লোকজন আসতে পারেন বা আসেন। পাশাপাশি রয়েছে যারা পড়াশোনা করতে আগ্রহী, তারা আসতে পারেন। এর বাইরে রয়েছে উন্নততর চিকিৎসার স্বার্থেও আসা হতে পারে। এবং আরেকটি কথা বলেছেন যে এই দেশকে যদি কেউ স্থায়ী নিবাস হিসেবে নিতে চায়, তাদেরকেও এই দেশে আসার সুযোগ রয়েছে। তো চলুন আমরা একটি একটু করে শুনবো, যথাসাধ্য সময় হিসেব করে, যে কোন কোন ধরনের প্রক্রিয়াতে কি কি শর্ত সমূহ পালন করতে হয়। Avvocato, andiamo in ordine, quindi come appena ha detto che maggior parte del flusso, come vediamo, è dal Bangladesh, che vengono in Italia per motivo del lavoro, giusto? Sì. Ok, quindi questa è la più numerosa che noi vediamo, giusto? Sì. E ogni anno il governo italiano solitamente quando viene approvata la legge per il bilancio successivo, legge di bilancio per l'anno successivo, prevede anche, stabilisce il cosiddetto decreto flussi, ovvero fissa le quote di lavoratori stranieri per i quali sarà consentito l'ingresso in Italia. যেমনটি আপনারা শুনলেন যে ডেক্রেটো ফ্লুসি নামে একটি আইন, যেটার মাধ্যমে বাংলাদেশ থেকে একজন ব্যক্তি বা একজন বাংলাদেশী নাগরিক তিনি ইতালিতে কাজের উদ্দেশ্যে আসতে পারেন, সেটা মৌসুমী হোক অথবা নিয়মিত ভিত্তিতে হোক না কেন। এটা হচ্ছে একমাত্র অন্যতম পদ্ধতি যে একটি বিশেষ ডেক্রেটো বা একটা অধ্যাদেশ থাকতে হয়। Avvocato, ho una domanda che a parte il decreto flussi, che come vediamo e abbiamo visto che per un lungo periodo per Bangladesh non c'era nessuna quota, perciò molti ci chiedono che se non c'è un decreto vigente che permette l'ingresso per un straniero in Italia, ci sono altri motivi con la quale per lavorare si può entrare in Italia? Sì, al di fuori del decreto flussi è consentito l'ingresso dei lavoratori che presentino un'elevata qualificazione professionale, da attestarsi ovviamente, da dimostrarsi tramite attestati rilasciati dal paese di origine. আমি প্রশ্ন করেছিলাম আমাদের অতিথি অ্যাডভোকেট আন্তোনিও ইয়োৎসোকে যে ডেক্রেটো ফ্লুসি ছাড়াও অন্য কোনোভাবে কাজের উদ্দেশ্যে ইতালিতে আসা যায় কি। যেমনটি আপনারা শুনলেন, তিনি বলেছেন হ্যাঁ আসা যায়, তবে সেই ধরনের কাজের ক্ষেত্রে বিশেষ যোগ্যতার প্রয়োজন পড়ে, বিশেষ কোনো ক্যাটাগরিতে আসতে হয়। অবশ্যই সেটা আমরা আরো আলোচনা করব যে কি ধরনের সেই ক্যাটাগরিগুলো, এবং তিনি এটাও বলেছেন যে সেই বিশেষ ক্যাটাগরিতে যারাই আবেদন করবেন তাদের যোগ্যতার সপক্ষে বিশেষ সনদপত্র বা সার্টিফিকেশন সেগুলো দেখাতে হবে। Avvocato, questo che mi curiosisce molto, come appena lei ha detto che si può venire comunque per un lavoro specifico, una categoria particolare dalla quella normale. Può darci un esempio quale può essere di questo tipo di lavoro? Allora, l'attività di ricerca è sicuramente da questo punto di vista quella preeminente. Attività professionali potrebbero riguardare il rispetto, ma attività spesso altamente specializzate in ambito medico, ma anche in ambito dell'agricoltura, se ci esistono particolari professionalità di cui l'Italia e il datore di lavoro che fa la richiesta ha la necessità. Quindi lei sta dicendo in poche parole che se in Bangladesh
c'è un cittadino del Bangladesh che possiede un titolo di studio oppure una qualifica abbastanza di livello alto e comunque deve avere una proposta di lavoro da un ente, giusto? Assolutamente sì. Il procedimento si attiva su richiesta del datore di lavoro. È sulla richiesta del datore di lavoro che la prefettura rilascia il nulla osta, che verrà quindi trasformato in visto dall'ambasciata o dal consolato in Bangladesh e che quindi una volta in Italia diventerà un permesso di soggiorno per motivi di lavoro. যেমন কি আপনারা শুনলেন যে তিনি বললেন যে উচ্চ শিক্ষা বা উচ্চ শিক্ষায় শিক্ষিত যে সমস্ত বিশেষ যোগ্যতা সম্পন্ন কর্মজীবী লোকজন রয়েছেন তারাও আসতে পারবেন, তবে সেক্ষেত্রেও ইতালি থেকে কোনো প্রতিষ্ঠানের একটি চাকুরির অফারের প্রয়োজন পড়বে। আসলে এইটা আমরা একটু ভালো করে ওনার কাছ থেকে বুঝে নেই। Quindi avvocato, il discorso è questo, che come abbiamo detto che in assenza di un decreto flussi, uno che intende di venire a lavorare in Italia, se ha una qualifica a livello più alto può farlo. Però la domanda che a me viene, ovviamente da parte di tantissimi spettatori, che questo serve un decreto flussi o anche senza un decreto flussi vigente si può farlo? Assolutamente anche al di fuori del decreto flussi e per quote di lavoratori al di là di quelle previste dal decreto flussi. তো যেটা শুনলেন আপনারা যে decreto flussi ছাড়াও এটা সম্ভব। আসুন এই বিষয়ে আমরা আরেকটু বিশদভাবে আলোচনা করে নিচ্ছি। Quindi qual è la procedura, avvocato? In che modo un datore di lavoro riferisce l'autorità che serve un lavoratore di livello qualificato? Allora, il datore di lavoro che abbia la necessità di una particolare professionalità ed intendere ricercare questa professionalità in Bangladesh all'estero deve fare richiesta alla prefettura, alla quale ovviamente dovrà dimostrare, attestare attraverso la documentazione rilasciata in Bangladesh la preparazione professionale del datore di lavoro. Ovviamente dovrà poi allegare la documentazione relativa alla sistemazione alloggiativa del lavoratore che ha intenzione di assumere. Io la vorrei fermare un attimino soltanto per chiedere che comunque l'autorità competente è sempre la prefettura. Questo è la prefettura. Ma la modalità è online, telematico oppure c'è qualche altra modalità? Le modalità ormai sono tutte telematiche. Quindi questo se la modalità è telematica, noi quando facciamo l'accesso sul sito di prefettura interessa un datore di lavoro, se cerca di effettuare una domanda di tale genere, in che modo, quale modello deve scegliere? Allora, il modello è quello relativo ai lavoratori altamente professionalizzati. Ok, avvocato, torniamo sempre su questo discorso. দর্শক যেমনটি আপনারা শুনছিলেন অত্যন্ত একটি ইন্টারেস্টিং আলোচনা, আবার আমরা ব্রেকের পরে আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। Ecco perché dal centro mi è stato detto di prendere un break. Quindi... secondi.
সুপ্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সামনে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম একটু আগে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের চাহিদা সম্পন্ন প্রশ্ন এবং কৌতূহল আমরা ইতিপূর্বে অনেক সম্মুখীন হয়েছি, অনেক প্রশ্ন এসেছে। তো সে আলোকে চলুন আমরা আলোচনা শুরু করি এবং আলোচনার মূল অংশে চলে যাই। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ থেকে ইতালিতে আসার ক্ষেত্রে যে সবচেয়ে বেশি যে ফেমাস যে পদ্ধতিটির ব্যাপারে আমরা কথা বলে থাকি, সেটা হচ্ছে ডিক্রেতো ফ্লুসি বা একটি বিশেষ অধ্যাদেশ, যার মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশি নাগরিকরা ইতালিতে এসেছেন এই পরিমাণটা সবচেয়ে বেশি। তো আমাদের মধ্যে একটি ধারণা কাজ করে যে যখন কোনো অধ্যাদেশ না থাকে, এই অধ্যাদেশের বাইরে সাধারণত কাজের উদ্দেশ্যে আসা যায় না। বিষয়টি সম্পূর্ণ ঠিক নয়। যেমনটি আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ থেকে যদি উচ্চ শিক্ষিত এবং বিশেষভাবে কোনো বিশেষ বিষয়ের উপরে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইতালিতে কাজের উদ্দেশ্যে আসতে চান, তাদের জন্যও সেই ক্ষেত্রটি খোলা রয়েছে এবং এর জন্য বিশেষভাবে যে একটি অধ্যাদেশের প্রয়োজন হয় তেমনটি না। তো আমরা কথা বলছিলাম এই বিষয়ে, চলুন আমরা আরেকটু বিষয়টি পরিষ্কার করে নিই। Avvocato, tornando al discorso, quando mi sente, giusto? Sì. Ok. Allora, tornando al discorso, quello che stavamo parlando riguardo che la richiesta viene effettuata sul sito della prefettura, un datore di lavoro chiede specificamente indicandoci la qualifica della persona che si trova sul territorio del paese di origine e che viene poi esaminato la domanda e superando altre condizioni viene rilasciato l'autorizzazione e o la nulla osta famosa che noi chiamiamo, giusto? È proprio così? Esattamente, all'esito della prefettura la prefettura rilascia il nulla osta। যেমনটি আমি জিজ্ঞাসা করেছিলাম সেটা হচ্ছে যে যখন কোনো আগ্রহী মালিক বা মালিক কর্তৃপক্ষ বিশেষভাবে যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির জন্য প্রেফেক্টুরা, আমাদের দেশে এটাকে ধরে নিতে পারেন জেলা সদর বা ডিসি অফিসের মতো, এখানে রয়েছে এই ধরনের ইউনিট। এই অফিসের যেটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, সেখানে এই আবেদনটি করলে আবেদনপত্রের সাথে সম্পর্কিত অন্যান্য শর্তসমূহ যদি সঠিক থাকে, তাহলে তার জন্য একটি মূল্যাবস্থা, যেটাকে আপনারা এনওসি হিসেবেও ধরে নিতে পারেন, ইতালিতে একে মূল্যাবস্থা বলা হয় বা আউটোরিজাসিওনও বলা হয় কোনো কোনো ক্ষেত্রে, এটা বেরিয়ে আসে এবং এটার মাধ্যমে বাংলাদেশ থেকে একজন আগ্রহী ব্যক্তি ইতালিতে আসতে পারেন। Avvocato, la domanda è questa a questo punto, che appena abbiamo sentito che lei ha descritto la modalità, la categoria con la quale una persona dal Bangladesh può venire in Italia se possiede una qualifica di livello più alto, anche se non esiste un decreto, diciamo, in vigore. A parte questo, la domanda è che per la categoria di lavoratore autonomo c'è qualche possibilità? Purtroppo per i lavoratori autonomi si passa necessariamente attraverso un visto per residenza elettiva, da convertirsi poi, adesso con la conversione dei decreti di sicurezza dello scorso 18 dicembre possibile, da convertirsi poi in un permesso per motivi di lavoro autonomo. Che ne dice dell'articolo 27 del decreto legislativo di 286 di 98? Su questo io personalmente avevo visto la possibilità di certe categorie che sono anche
di livello lavoratore autonomo esiste ancora o c'è qualche modifiche oppure è abolito questo? Allora, si tratta di un articolo molto particolare, ha avuto un'applicazione molto limitata, sostanzialmente soltanto alle grandi imprese. L'ottenimento di un permesso di soggiorno per tali motivazioni da parte del singolo lavoratore autonomo è decisamente complicato. È una norma che ha avuto, come dicevo, un'applicazione molto limitata alle grandi imprese. ওকে, দর্শক যেমনটি আপনারা শুনলেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম আসলে ইতালিতে ইমিগ্রেশনের যে বিষয়টি এর মূল সারমর্মটা নিহিত রয়েছে ডেক্রেতো লেজিসলাতিভো 286 অফ 1998 নামের একটি অধ্যাদেশের ভেতরে, যেটা কিনা মূলত ইতালিতে বসবাসরত সমস্ত মাইগ্রেন্টস বা ইমিগ্রান্টদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করে এবং অভিবাসীদের বিষয়ে সব ধরনের খুঁটিনাটি বিষয়কে স্পষ্ট করে। তো আমি যেটা প্রশ্ন করেছিলাম যে একটি ধারা রয়েছে, ধারা 27 নম্বর, আর্টিকেল 27, এই বিশেষ ধারায় বাংলাদেশ থেকে ডেক্রেতো ফ্লুসি না থাকলেও বাংলাদেশ থেকে যদি কারো উচ্চ শিক্ষা থাকে এবং তিনি বিশেষ কোনো যোগ্যতা সম্পন্ন হন, তিনি আসতে পারবেন। এর মধ্যে আরেকটুকু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এইমাত্র যেটা বলে গিয়েছি যে কোনো মালিক থাকলে তার জন্য হয়তো এই ধরনের আবেদন করলে আসতে পারেন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে এর বাইরেও নিজের মতো করে অর্থাৎ ফ্রিল্যান্সার হিসেবেও আসার কোনো সুযোগ রয়েছে কিনা। তো যেমনটি আপনারা শুনলেন যে আমাদের আজকের অতিথি যেটা বলে গেলেন আভোকাতো ইয়োৎসো, বললেন যে এই বিষয়ে অবশ্যই সুযোগ রয়েছে, তবে একটু জটিল বিষয়টি, অর্থাৎ যেমনটি আগেও বলেছিলাম যে প্রথমে তিনি অবশ্য বলে গিয়েছেন যে এই দেশে যদি কেউ পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে দেশকে সিলেক্ট করেন এবং এখানে আসার জন্য বা থাকার জন্য কোনো বিশেষ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে পরবর্তীতে এই সুযোগটা হতে পারে বলে এটা তার মতামত তিনি ব্যক্ত করলেন। Avvocato, quindi se una persona possiede una qualifica a livello alto e non ha un proponente datore di lavoro in Italia, quindi secondo lei si può fare un tentativo di inserirsi in Italia come un lavoratore autonomo, quindi allora, il tentativo ovviamente può essere fatto e l'articolo 27 lo consente. Si tratta però di una norma che solitamente viene applicata dalla prefettura in maniera decisamente rigorosa. La documentazione attestante la qualifica professionale del lavoratore e in generale la documentazione da allegare alla stessa deve essere particolarmente probante. Ok, adesso la domanda è un pochino diverso, sempre comunque di stessa categoria, ma un pochino diverso, in senso che è normale che un cittadino del Bangladesh, quando si trova sul suo territorio, se non ha buona conoscenza della lingua italiana e non conosce nessun ente che potrebbe essere interessato per questo tipo di lavoratore, in questo caso esiste legittimamente una mediazione? Una mediazione, allora ci sono in Italia attraverso le camere di commercio italo-bengalesi la possibilità di proporsi a lavoratori, a datori di lavoro italiani affinché questi manifestino interesse all'assunzione. দর্শক, আমি যেহেতু এই প্রশ্নটির সম্মুখীন খুব হয়ে থাকি, অনেক বেশি এই প্রশ্ন হয়ে থাকে,
যে যারা বাংলাদেশে আছেন, যারা ইতালীয় ভাষাটি মোটেই বোঝেন না এবং ইংরেজিও হয়তো তেমন একটা ভালো বোঝেন না, বিশেষ করে এই দেশে ইংরেজির ব্যবহারটা থাকলেও এটা খুবই সীমিত। প্রশ্ন ছিল যে যারা ভাষা বোঝেন না এবং যাদের কোনো কোম্পানি বা কোনো মালিক পক্ষের সাথে সরাসরি কোনো পরিচয় বা সংশ্লিষ্টতা নেই, বা হতে পারে তার কোনো পরিচিত বা আত্মীয় স্বজনও নেই, সেক্ষেত্রে তাদের মধ্যস্থতা করার জন্য বৈধ কোনো ব্যবস্থা বা প্রতিষ্ঠান রয়েছে কিনা। সেক্ষেত্রে তারা তিনি যেটা বললেন যে রয়েছে, অবশ্য তিনি এই ক্ষেত্রে উল্লেখ করে গিয়েছেন চেম্বার অফ কমার্স, এখানে ইতালিতে, যেটা সরকারিভাবে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও বিভিন্ন বিষয়ের আভ্যন্তরীণ সম্পর্কটি রক্ষা করে, সেটা কাজে লাগতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করছেন। Quindi l'avvocato volevo chiedere ancora in maniera un pochino preciso che anche uno studio legale potrebbe intervenire a questo punto per un interessato? Assolutamente, è un'attività che potrebbe svolgere anche uno studio legale. Normalmente, diciamo, i soggetti che in Italia svolgono attività del genere, il dottor Mutter lo sa perfettamente perché ne gestisce una che funziona benissimo, sono le camere di commercio, le camere italo-bengalesi in questo caso. Quanto sappia lei che c'è una struttura di questo genere in Italia? Sì, ci sono camere di commercio che vengono solitamente appositamente costituite da cittadini bengalesi che vivono in Italia, le quali svolgono la funzione di agevolare, per l'argomento che ci tratta, che stiamo trattando, l'ingresso di cittadini bengalesi anche al di fuori del decreto flusso, perché particolarmente specializzati, e cura il contratto con imprese italiane interessate all'assunzione. Quindi il punto di rivolgimento sarebbe Camera di Commercio, lei intende? Sì. Quindi specificamente il Dipartimento vorrebbe riferire? Solitamente il Dipartimento che si occupa delle questioni estere. E solitamente ci sono per le maggiori comunità, come quelle del bengalese, dei soggetti di riferimento. Comunque questa informazione però un bengalese che vive sul suo paese non ha, giusto? Come potrebbe rivolgersi? Attraverso gli studi legali. La mia domanda, visto che lei è un legale, visto che lei è un legale, ha uno studio associato, perciò la mia domanda era quello che uno volendo potrebbe rivolgersi anche da distanza per chiedere l'assistenza? Questa era la domanda. Assolutamente sì, come studio legale, come già anticipato, curiamo anche, ci interessiamo presso le pratiche, presso le camere di commercio, per curare pratiche di questo genere, agevolare l'ingresso di cittadini stranieri, in questo caso bengalesi, attraverso le camere di commercio e come lavoratori autonomi. এই বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি যে প্রশ্নটি করেছিলাম, বাংলাদেশে বসবাসরত একজন নাগরিক কিভাবে, যার কোনো ইতালীয় ভূখণ্ডের কারোর সাথে পরিচয় নেই, তিনি কিভাবে ইতালিতে আসার প্রক্রিয়াটিকে সম্পন্ন করার জন্য কার সাহায্য নিতে পারেন, কিভাবে নিতে পারেন, সেটা কতটুকু কার্যকরী হতে পারে, এ বিষয়ে আরো আলোচনা থাকবে। আমরা আপাতত আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই চ্যানেলের ফেসবুক পেজে করতে পারেন। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরে এলাম আবার আপনাদের সামনে। যেমনটি আপনারা শুনছিলেন, আমাদের এই ধারাবাহিক আলোচনা চ্যানেল আই1 কর্তৃক আয়োজিত ইটালি ইমিগ্রেশনের খুঁটিনাটি বিষয়ের উপর। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা এই দেশে আসতে ইচ্ছুক এবং এই বিভিন্ন ক্যাটাগরি যা আপনাকে এই সুযোগটা দিতে পারে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোকপাত। তো আমরা প্রথমে যে আলোচনাটা করেছিলাম যে যেহেতু সবচেয়ে বেশিরভাগ লোক এই দেশে কাজকর্ম করার জন্য আসতে চান এবং সেটার জন্য একটি বিশেষ অধ্যাদেশের প্রয়োজন হয়, দীর্ঘদিন যাবত এই অধ্যাদেশটি বন্ধ ছিল, এর বাইরেও আসা যায় কিনা সেটা ছিল আজকের আলোচ্য বিষয়। এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের অতিথি এ ব্যাপারে আলোকপাত করে গিয়েছেন সংক্ষিপ্ত আকারে যে আসা যাবে কোন ক্যাটাগরিতে সেটাও তিনি বলেছেন। বিশেষভাবে যারা উচ্চশিক্ষিত এবং যাদের বিশেষ কোনো যোগ্যতা রয়েছে কারিগরি বা অন্যান্য বিষয়ে, তাদের যদি মালিক কর্তৃপক্ষ বা কোনো প্রতিষ্ঠান যদি তাদেরকে আবেদন করে তাহলে তারা আসতে পারবেন। এর বাইরে সম্পূর্ণ ফ্রিল্যান্সার বা নিজের কাজ আমরা যেভাবে স্বাধীন সার্বভৌমভাবে করে থাকি সেই ক্যাটাগরিতেও আসতে পারবেন বলে আমরা শুনলাম। এখন আমরা সর্বশেষ অনুষ্ঠানের যে সর্বশেষ ধাপে আমরা রয়েছি, এই ধাপে আমরা চেষ্টা করব যে বিষয়টির অবতারণা আমরা করেছি সেই বিষয়ে একটা মোটামুটি ভাবে একটি conclusion করার। Allora, avvocato, stavamo parlando riguardo, come abbiamo detto, che se un cittadino del Bangladesh ha l'intenzione di venire in Italia per il motivo di lavoro, abbiamo detto che se uno possiede una qualifica più di livello alto possibile, quindi è molto probabile che non ha nessun collegamento o nessuna conoscenza né di lingua italiana né di un ente specifico dove potrebbe rivolgersi per l'assistenza. Giusto? Questo è molto normale, molto normale. Quindi ripeto la domanda a questo punto: se uno che non conosce nessuno, in che modo potrebbe fare il suo, diciamo, potrebbe tentare di poter arrivare all'obiettivo suo? Qual è il miglior modo? Il miglior modo è quello di rivolgersi ad uno studio legale, ovviamente, che cura presso l'amministrazione italiana, presso la prefettura, tutta la pratica relativa al rilascio del nulla osta. যেমনটি আসলে আমি প্রশ্নটা করেছিলাম দর্শকদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে একজন বাংলাদেশি যখন তার নিজ ভূখণ্ডে অবস্থান করছেন তখন স্বাভাবিকভাবেই তিনি ইতালীয় ভাষাটি বোঝেন না বা সেখান থেকে তার বুঝতে সমস্যা হয় যে কোন প্রতিষ্ঠানের সাথে কথা বললে বা যোগাযোগ স্থাপন করলে তিনি এদেশে আসতে পারবেন কাজের উপলক্ষে। তো এটা আমরা ভালো করেই বুঝি যে একটি বিজাতীয় ভাষার কারণে এটা দুষ্কর হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে মধ্যস্থতা করার প্রয়োজনটা চলে আসে খুব স্বাভাবিকভাবেই। আমার প্রশ্ন ছিল যে কে বা কারা এই ধরনের মধ্যস্থতা করার সুযোগটি একজন বাংলাদেশি নাগরিককে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা না জিজ্ঞাসা করলেও বুঝি যে অবশ্যই এমন একটি প্রতিষ্ঠান বা এমন একজন ব্যক্তি যিনি আইন পেশার সাথে নিয়োজিত এবং সুস্পষ্টভাবে যদি বলতে যাই তাহলে অভিবাসন আইনের উপরে যারা কাজ করেন বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করেন, এখানে যদি আমরা সুনির্দিষ্টভাবে বলতে যাই তাহলে অবশ্যই যে ফিগারটি আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে একজন অ্যাডভোকেট অথবা একটি অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন বলতে আমি সংগঠন সমিতি বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে সংগঠিত এক বা দুই বা ততোধিক প্রফেশনাল ব্যক্তি যখন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে থাকেন সেই অর্থে। তো
এর মাধ্যমে একজন আগ্রহী ব্যক্তি সেবা পেতে পারেন, কারণ এই ব্যক্তি বা এই প্রতিষ্ঠান ইতালির যে সমস্ত সরকারি দিক বিভাগগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের সাথে সংযোগ রক্ষা করার জন্য সাংবিধানিকভাবে তাদের এই অধিকার বা ক্ষমতাটি রয়েছে। বিধায় যেটা আমরা এইমাত্র শুনলাম তার কাছ থেকে, যে একজন অ্যাডভোকেট অথবা একটি ল ফার্ম, তারা স্পেশালি যারা ইমিগ্রেশন ল এর উপরে কাজ করে, এখানকার যে প্রেফেক্টুরা, কোয়েস্তুরা বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনাল যে সমস্ত দিক বিভাগগুলো রয়েছে, সেখানে আপনাদের জন্য মধ্যস্থতা করতে পারে। Un'altra domanda però, avvocato, comunque per un bengalese che comunque non conosce la lingua italiana, conosce specificamente uno studio legale, a questo punto cosa si può fare? La domanda è questa. Allora, a parte gli studi legali ci sono anche delle associazioni come la sua, dottore, che si occupa di queste cose. Ti può rivolgere ad un'associazione come la sua, la quale poi fa da tramite con lo studio legale per quanto riguarda tutta la documentazione necessaria. গ্রাসি। এই উত্তরটা অবশ্য খুবই স্বাভাবিক, যেটা আমিও আশা করেছিলাম। মানে এখন প্রশ্নটা চলে আসে যে একজন ব্যক্তি যিনি ভাষা বোঝেন না, তিনি কি করে একজন ইতালীয় অ্যাডভোকেটের সাথে কথা বলবেন বা একটি ইতালীয় ল ফার্মের সাথে কিভাবে কথা বলবেন? তো ওনার উত্তরটা ছিল এরকমই, যে ইতালিতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটা হতে পারে একটি সংগঠন, সমিতি, কিংবা সেটা হতে পারে আমি ব্যক্তিগতভাবে আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কেউ যদি চান তাহলে তারাও সহযোগিতা নিতে পারেন। এটা হচ্ছে সহজতম উপায়। তবে আমি দর্শকদেরকে অনুরোধ করব, অবশ্যই যখন আপনারা এসব বিষয়ে কোনো সাহায্য সহযোগিতার জন্য কোনো বিশেষ প্রতিষ্ঠান বা বিশেষ ব্যক্তির মুখাপেক্ষী হবেন, তাহলে অনুগ্রহ করে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন যে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের প্রোফাইলটি কি। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে এসব বিষয়ে প্রসিড করা যেতে পারে। A questo punto, avvocato, potrebbe dire magari specificamente qualche esempio che per i lavoratori livello altamente qualificato, quali possono essere? Diamo qualche esempio. Ma in realtà si parla, la legge, la norma parla semplicemente di lavoratore qualificato, non ne dà una specificazione relativamente a un settore piuttosto che ad un altro. Si può andare dall'ingegnere che viene richiesto per lavorare nel settore corsi della Ferrari fino all'esperto agronomo da impiegarsi in una impresa che si occupa insomma di agricoltura e allevamento animale. Quindi io faccio una domanda sì, molto banale, che una persona che fa la pratica sull'astrologia è un pochino particolare, quindi lei che ne pensa di questa cosa? Astronomia? Assolutamente sì. Le ripeto, purché si tratti di un lavoratore qualificato, ovviamente attestandone la preparazione professionale, i settori possono essere, non c'è un circuito chiuso, non c'è assolutamente alcun limite, alcuna preclusione sotto questo punto di vista. আমি জিজ্ঞাসা করেছিলাম যে কারা হতে পারেন এই ধরনের পেশার সাথে সম্পর্কিত। তো যদিও আইন সুস্পষ্টভাবে এমন কোনো উদাহরণ দেয় না, তবে এটার ব্যাখ্যা যদি আইন বিশেষজ্ঞরা করতে যান তাহলে অনেক ধরনের হতে পারে। যেমন কোনো ব্যক্তি তিনি যদি উন্নত প্রজাতির ভালো কোনো, হতে পারে কমলা লেবুর চাষ কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য, বা এই ধরনের বিশেষজ্ঞ যারা আছেন তারা যদি কাজ করতে আসতে চান আসতে পারেন। আবার অন্যদিকে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়, আমি যেটা একটু আগে উদাহরণস্বরূপ টেনে আনলাম, যে কেউ যদি জ্যোতির্বিজ্ঞানের উপরে কেউ যদি দখল থাকে, তিনি যদি এই বিষয়ে প্রশিক্ষণ দিতে আসতে চান বা এই বিষয়ে কাজ করতে চান, এটা ছিল শুধুমাত্র একটা উদাহরণ।
তো এরকম আরো অনেক বিষয় রয়েছে যেগুলো সাধারণ কর্মজীবী মানুষদের তালিকায় পড়ে না। আমি একটু আগেও যে আলোচনা হয়েছিল আমাদের মধ্যে সেই সূত্র ধরে বলতে পারি যে বাংলাদেশে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন যারা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক বা স্নাতকোত্তর সম্মান অর্জন করেছেন, তারা প্রকৌশলী, তারপরে রয়েছেন যারা আইন বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয় শেষ করেছেন, মানে প্রতিটি বিষয়ের উপরে, সেই প্রতিটি বিষয়ের উপরে আপনারা এই ইতালিতে আসার জন্য একটি প্রচেষ্টা করতে পারেন, যেটা কিনা এই ক্যাটাগরির ভেতরে পড়ে। তো এই বিষয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা আগামীতে আরো হবে। আপনারা যদি বাংলাদেশ থেকে যদি আপনারা বা আপনাদের পরিচিত কেউ এসব বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনারা প্রয়োজনে চ্যানেল আইয়নের ফেসবুক পেজে লিখতে পারেন। সেক্ষেত্রে সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে আপনাদের তথ্য প্রদান করা হবে। এর বাইরেও আমাদের এই নিয়মিত অনুষ্ঠান আপনারা দেখবেন বলে আশা প্রকাশ করছি। প্রতি বৃহস্পতিবার দিন আমরা আপনাদের সামনে আসবো ইটালিয়ান ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়াশয় নিয়ে, যেমনটি আজকে ছিলাম। এবং আপনাদের কোনো প্রশ্ন বা কোনো বিশেষ কোনো জানার থাকলে তা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ফেসবুকের মধ্যে। আজকে আলোচ্য বিষয় ছিল এই, আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট আন্তোনিও ইয়োৎসো। তিনি আবারও আমাদের কাছে আসবেন, আমাদের সাথে উপস্থিত হবেন, আমাদের সাথে কথা বলবেন। এবং এছাড়াও আমরা বিভিন্ন পর্যায়ে ইতালির বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশেষজ্ঞ আইনজীবীকে আপনাদের সামনে নিয়ে আসব, যাতে সুস্পষ্টভাবে ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিক বিভাগ সম্পর্কে আপনাদের একটি ধারণা জন্মায়। Avvocato, siamo arrivati proprio all'ultima sezione, quindi se vuole salutare i nostri spettatori, che abbiamo 3 minuti. Ci sono dei problemi audio, può ripetere per cortesia, dottor Muttero? Stavo dicendo che siamo arrivati proprio all'ultima fase, mi sente? Sì, la sento. Poteva salutare? Pronto? Sì. Sono dei problemi, credo. Ecco, adesso la sento bene. Allora, io mi permetto quindi di salutare nuovamente tutti gli spettatori che hanno avuto la pazienza di seguirci in questa ora di trasmissione, e spero nuovamente di poter essere suo ospite. Grazie avvocato, molto gentile। যেমনটি অ্যাডভোকেট আন্তোনিও ইয়োৎসো বললেন যে তিনি আমাদের সাথে থাকবেন, আগামীতে আবারও আসবেন আপনাদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্যের সাথে এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। চ্যানেল আইয়নের এই বিশেষ আয়োজন ইতালি ইমিগ্রেশনের উপরে আমরা যেমনটি একটু আগে বলেছি, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন ইতালি সময় বেলা 3টা থেকে 4টা এবং ইউকের সময় বেলা 2টা থেকে 3টা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আমরা নিয়ে আসব। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আইন বিষয়ে যে কোনো ধরনের কৌতূহল নিবারণের চেষ্টা করব আমরা ধারাবাহিকভাবে। এর আগে আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয়ে আপনাদের জানার কোনো বিষয় থাকলে আপনারা অবশ্যই এই চ্যানেলের যে পেজ রয়েছে তাকে লিখতে পারেন। ততদিন পর্যন্ত সবার জন্য রইল আবার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।